প্রসিদ্ধ প্রাচীন গ্রিক কবি হোমার রচিত ইলিয়াডের আজ চতুর্থ পর্ব। দেবরাজ জিউসের ইচ্ছাই পূর্ণ হল। দুই দল প্রতিদ্বন্দ্বী দাঁড়ালো একেবারে মুখোমুখি। একদিকে দুর্ধর্ষ ট্রোজান বাহিনী, অন্যদিকে হাজার হাজার গ্রিক সৈন্য। এক দঙ্গল শিকারী কুকুরের মতো প্রভুর আদেশের অপেক্ষায় ট্রোজানরা যখন ছটফট করছিল, গ্রিক সৈন্যদল তখন সুশিক্ষিত নীরব যোদ্ধার মতো আসন্ন যুদ্ধের প্রহর গুনছিল। পাহাড়ের উপর যেমন কুয়াশা ঘন আর গভীর হয়ে ওঠে, সৈন্যদের পায়ের ধুলোয় ঠিক তেমনি ধুলোর কুয়াশা তৈরি হলো। কিছু দূরের মানুষ পর্যন্ত চিনতে অসুবিধা হচ্ছিল। দু দলের সমবেত সৈন্যরা যখন একেবারে মুখোমুখি এসে দাঁড়ালো, তখন তারা অপেক্ষা করছিল সেনাপতিদের কাছ থেকে যুদ্ধের নির্দেশ পাওয়ার জন্য। ঠিক সেই মুহূর্তে ট্রোজান বাহিনীর মধ্যে থেকে যুদ্ধক্ষেত্রের একেবারে সামনে এসে দাঁড়ালেন যুবরাজ প্যারিস। প্যারিস যেদিন থেকে রাজপুত্র হিসেবে চিহ্নিত হয়েছিলেন, সেদিন থেকে তার বিক্রম এবং অহংকার বৃদ্ধি পেয়েছিল। নিজেকে তিনি মস্ত বীর বলে ভাবতেন। তার ধারণা ছিল তার মতো সমগ্র গ্রিক সৈন্যদলে আর কেউ নেই। তাই অবজ্ঞা ভরে একবার গ্রিক সৈন্যদের দিকে তাকিয়ে দেখলেন। তখন তার কাঁধে শোভা পাচ্ছিল সিংহের চামড়া, হাতে ধনুক বাণ, কোমরে ঝুলছিল তীক্ষ্ণ ধার তরবারি। ব্রোঞ্জ ফলকের উপর দুটি বর্ষা উপরের দিকে তুলে গ্রিক সৈন্যদের একক যুদ্ধের আহ্বান জানালেন তিনি। তার চলনে বলনের অহংকার ফুটে উঠছিল। তার কণ্ঠস্বরের অবজ্ঞা বুঝিয়ে দিচ্ছিল যে কোনো গ্রিক বীরকে তিনি একক যুদ্ধে পরাজিত করতে পারবেন। গ্রিক বাহিনীর মধ্যে থেকে হঠাৎ হেলেনের স্বামী মেনেলাস প্যারিসকে দেখে ক্রোধে উত্তেজিত হয়ে উঠলেন। সামনে মৃত পশু অথবা শিংওয়ালা হরিণ দেখলে যেমন ক্ষুধার্ত সিংহের চোখ আনন্দে আর উত্তেজনায় ঝলমল করে ওঠে, ঠিক তেমনি মেনেলাসের চোখ দুটো চিকচিক করে উঠল। মনে পড়ে গেল নিজের শোচনীয় অপমানের কথা। মনে মনে উঠলেন বলে, এই সেই লোক যে তাঁর প্রতি অন্যায় করে তার প্রিয়তমা স্ত্রীকে চুরি করে নিয়ে গেছে। এই সেই লোক যার জন্য দীর্ঘদিনের সর্বনাশা যুদ্ধ। মেনেলাস মনের মধ্যে তখন বারবার একটি কথাই বেজে উঠল, প্রতিশোধ, প্রতিশোধ। প্রতিশোধের তীব্র আকাঙ্ক্ষায় চঞ্চল হয়ে উঠলেন। তখনই ঘোড়ার পিঠ থেকে নেমে এলেন তিনি। প্যারিসের দম্ভ ভেঙে উপযুক্ত শাস্তি দেবার আশায় তাঁর চোখ দুটো তখন জলজল করছিল। আর এক মুহূর্তের সময়ের অপব্যয় না করে তিনি বীর দর্পে প্যারিসের দিকে এগিয়ে গেলেন। একটি প্রবাদ সারা পৃথিবী জুড়েই সুপ্রচলিত, মেঘের গর্জন যত বেশি হয় সবসময় তেমন বর্ষণ হয় না। রাজপুত্র হয়েও সামান্য মেষপালক হিসেবে জীবন শুরু করেছিলেন। ভাগ্যের করুণায় প্যারিস আবার স্বীয় জায়গা ফিরে পেয়েছিলেন, কিন্তু রাজকীয় মহিমার কিছুই তার জানা ছিল না। হঠাৎ অনেক কিছু প্রাপ্তিতে তার বর্ষণের থেকেও গর্জনটাই বেশি হয়েছিল। হম্বিতম্বিতে প্যারিসকে যতটা ভয়ঙ্কর মনে হয়েছিল, আসলে প্রতিফলন কিন্তু ঠিক সেভাবে হলো না। মেনেলাসকে দেখেই তিনি চিনতে পেরেছিলেন। দুর্বল এবং অপরাধী মন সাহস কেড়ে নেয়। তার প্রতিশোধ স্পৃহা যে কতখানি তা বুঝতেও দেরি হলো না প্যারিসের। প্রতিশোধকামী যোদ্ধার আঘাত যে খুবই প্রচণ্ড হয়, এ কথাও তার অনুমান করতে সময় লাগলো না। তিনি শঙ্কিত চিত্তে, বরং বলা যেতে পারে বেশ ভয়ে পেয়েই ভিড়ের মধ্যে মিশে গেলেন। পাহাড়ি পথে চলতে চলতে হঠাৎ সামনে বিষধর সাপ দেখলে মানুষ যেমন ভয়ে পিছিয়ে যায়, প্যারিসও তেমনি অনেক সৈন্যের ভিড়ে আত্মগোপন করলেন। সত্যি কথা বলতে কি, ট্রোজান বাহিনীর মধ্যে বীর বলতে ছিলেন একজনই। তিনি হলেন প্রিয়ামের পুত্র হেক্টর। শৌর্যে বীর্যে মহানুভবতায় তিনি ছিলেন অদ্বিতীয়। প্যারিসের এই কাপুরুষতাকে তিনি মেনে নিতে পারলেন না। তখনই তিনি এগিয়ে গিয়ে প্যারিসের উদ্দেশ্যে বললেন, প্যারিস,
তুমি সুদর্শন এবং সুগঠিত হলেও তুমি ভীতু, তুমি বীরের কলঙ্ক। মহান রাজা প্রিয়ামের বংশে তুমি যদি জন্মগ্রহণ করতে, তা না হয়ে যদি তুমি জন্ম মুহূর্তেই মারা যেতে, সে অনেক ভালো হতো। গ্রিকরা যখন দেখবে এক সুঠাম সুদর্শন ট্রয় রাজকুমার একক যুদ্ধের আহ্বান জানিয়ে ভীতু হরিণীর মতো পালিয়ে যাচ্ছে, তখন তারা কি উল্লাসে ফেটে পড়বে না? তোমার অপকীর্তির জন্যই আজ সোনার দেশ ট্রয়ের এত দুর্দশা, এত যুদ্ধ, এত লোকক্ষয়। গ্রিসের এক সুন্দরী বধূকে চুরি করে এনে তুমি তোমার পিতা এবং ট্রয়বাসীদের মাথায় অপমানের বোঝা চাপিয়ে দিয়েছ। তোমার জন্যেই হাজার হাজার গ্রিক সৈন্য মারা পড়ছে দীর্ঘ 9 বছরের যুদ্ধে, অথচ তুমিই ভয়ে আত্মগোপন করছো। যা স্ত্রীকে তুমি চুরি করেছ, অন্তত সে লোকটা যে কত বড় বীর এটুকু পরীক্ষা করবার মতো শক্তিও তোমার নেই। আসলে তুমি যা করেছ তার জন্য ট্রয়বাসীদের উচিত ছিল তোমাকে পাথর ছুঁড়ে ছুঁড়ে হত্যা করা। ধিক ধিক তোমাকে, তুমি প্রিয়াম বংশের কলঙ্ক স্বরূপ। হেক্টরের এই নিষ্ঠুর তিরস্কার শোনার পর প্যারিস আর আত্মগোপন করে থাকতে পারলেন না। ভিড়ের মধ্যে থেকে তিনি বেরিয়ে এসে বললেন, প্রিয় ভ্রাতা হেক্টর, আপনি যা বললেন তা সবই সত্যি। আপনি যদি মনে করেন অথবা আমাকে হুকুম করেন, তাহলে মেনেলাসের সঙ্গে সম্মুখ সমরে নামার জন্য আমি প্রস্তুত। তবে আপনি যে কারণে আমাকে দোষারোপ করলেন, তার জন্য আমি সম্পূর্ণ দায়ী নই। দেবদেবীরাই মানুষের ভাগ্য নিয়ন্ত্রণ করেন। আমি যা করেছি তা নিয়তির নির্দেশেই করেছি। দেবী আফ্রোদিতে আমাকে যা দান করেছেন, আমি তার সেই করুণার দান মাথায় করে নিজের দেশে ফিরে এসেছি। সে যাই হোক, আপনি আমার এসব কথা হয়তো বুঝেও বুঝবেন না, তবে আপনি আমায় কাপুরুষ ভাববেন না। আমি যুদ্ধে রাজি আছি একটি মাত্র শর্তে। আপনাদের সকলের মতে যখন আমার জন্যেই এত দ্বন্দ্ব, এত মৃত্যু, এত উভয় পক্ষের সকল যোদ্ধাদের ক্ষতি, তখন আপনারা সকলেই আপনাদের অস্ত্র পরিত্যাগ করুন। সব কলহ যখন আমার এবং মেনেলাসের মধ্যে, তখন বৃথা লোকক্ষয়ের আর প্রয়োজন নেই। উভয়ের একক যুদ্ধে যিনি জয়ী হবেন তিনিই হবেন সুন্দরী হেলেন এবং তার সব সম্পত্তির অধীশ্বর, আর বাকিরা সবাই শান্তিতে নীরবে থাকুন। প্যারিসের কথা শুনে হেক্টর অত্যন্ত আনন্দিত হলেন। মনে মনে ভাবলেন, এর থেকে সুপ্রস্তাব আর কিছুই থাকতে পারে না। ঠিক সময়ে তিনি ঠিক জায়গায় আঘাত করতে পেরেছেন। তবে দুর্বল মনের বীরত্ব বড় ক্ষণস্থায়ী। তাই তখনই তিনি সমস্ত ট্রোজান বীরদের উদ্দেশ্যে চিৎকার করে প্যারিসের বক্তব্য পৌঁছে দিলেন। উভয় পক্ষের সকল যোদ্ধাই প্যারিসের প্রস্তাবকে সহজে মেনে নিলেন স্বয়ং মেনেলাসও। তিনিও চিৎকার করে বললেন, বেশ, তাই হোক। আমাদের দুজনের মধ্যে যে কোনো একজন মৃত্যুকে বরণ করে নেব, আর বাকি যারা আছেন তারা সমস্ত বিপর্যয় এবং অশুভের বাইরে থাকুন, শান্তিতে থাকুন। তবে যুবকদের মন বড়ই অস্থির, বাতাসের মতো হালকা। তারা প্রয়োজন মতো নিজেদের প্রতিজ্ঞার কথা ভুলে যান। ট্রোজানদের বৃদ্ধ রাজা প্রিয়ামকে ডাকা হোক। সূর্য এবং পৃথিবীর সমস্ত দেবতাকে স্মরণ করে তিনি শপথ করুন, এই যুদ্ধে যে জয়লাভ করবে হেলেনকেই তিনি তার হস্তে উপহার দেবেন। আমি বৃদ্ধের শপথ পানিতে বিশ্বাসী। আমি এও বলছি, তিনি শপথ করার সঙ্গে সঙ্গেই শেষ হবে এই দীর্ঘকালীন মরণ যুদ্ধ। 9 বছরের একটানা যুদ্ধে উভয় পক্ষই তখন ক্লান্ত আর অবসন্ন। উভয় পক্ষই তখন যুদ্ধের অবসান চাইছিল। এই প্রস্তাবকে তারা সর্বান্তকরণের সমর্থন করল। সেনারা নিজের নিজের অস্ত্র আর বর্ম ত্যাগ করে ক্লান্ত শরীরকে এলিয়ে দিল মাটিতে। কেউ কেউ তাদের রথ থেকে ঘোড়াকে খুলে দিল ইচ্ছে মতো বেড়ানোর জন্য, আর কিছু সৈন্য ব্যস্ত হয়ে পড়ল দুই যোদ্ধার জন্য চতুষ্কোণ রণক্ষেত্র সাজাতে। ইতিমধ্যে হেক্টর লোক পাঠিয়ে দিয়েছেন রাজা প্রিয়ামকে নিয়ে আসার জন্য। এতক্ষণ সব কিছু লক্ষ্য করছিলেন। সেই রামধনুর দেবী আইরিস। ছদ্মবেশ ধারণে এই দেবীটি ছিলেন বিশেষ পটু।
তিনি নিমেষে প্রিয়ামের কন্যা লাউডাইসের ছদ্মবেশ ধারণ করে ছুটে গেলেন হেলেনের কাছে। তাকে সবিশেষ সব কিছু খুলে বললেন। হেলেন তখন নীলচে গোলাপি রঙের একটি বিরাট ক্যানভাসের উপর তাকে ঘিরে যে বিরাট যুদ্ধ চলছে সেই যুদ্ধের নিখুঁত চিত্রটি সূচি শিল্পের মাধ্যমে অঙ্কন করে চলেছেন। আইরিসের কথা শুনে হেলেন ব্যতিব্যস্ত হয়ে উঠলেন। নিজেকে আর সংযমের বাঁধে ধরে রাখতে পারলেন না। হঠাৎ আবেগে আসা অতীত তাকে মাঝে মাঝেই পীড়া দিত। ফেলে আসা অতীতের আইরিস যেন তার জ্ঞান চক্ষু খুলে দিত। তিনি দিনে দিনে বুঝেছিলেন কতখানি গর্হিত কাজ তিনি করেছিলেন। পিতা, মাতা, পুত্র, কন্যা, স্বামীর জন্য তিনি অশ্রুপাত করতেন। তিনি একটি সাদা ওড়নায় নিজের মাথাটি আচ্ছাদিত করে সজল নেত্রে ছুটে গেলেন তোরণ শীর্ষে। সেখানে থেকে যুদ্ধের সব কিছু খুঁটিনাটি স্পষ্ট দেখা যায়। যুদ্ধের প্রাসাদ শীর্ষে রাজা প্রিয়াম তখন অন্যান্য বৃদ্ধদের সাথে বসেছিলেন। তারা এতই বৃদ্ধ হয়েছিলেন যে তাঁরা আর যুদ্ধ করতে পারতেন না, কিন্তু যুদ্ধের সব কিছু দেখা এবং জানার জন্য তাদের ব্যাকুলতার শেষ ছিল না। তারা প্রতিদিনই যুদ্ধের গতিবিধি পুঙ্খানুপুঙ্খভাবে লক্ষ্য করতেন। হেলেনকে ওই অবস্থায় তরুণ শীর্ষে আসতে দেখে একজন বৃদ্ধ বললেন, গ্রিক আর ট্রোজানদের মধ্যে এই যুদ্ধ অত্যন্ত স্বাভাবিক ব্যাপার। এমন অপরূপা মহিলার জন্য পৃথিবীতে যত দিন সূর্য উঠবে তত দিন অঘটনও ঘটবে। এর রূপ দেখে মনে হচ্ছে ইনি যেন স্বর্গের কোনো দেবী। মর্তলোকের কোনো নারীর মধ্যে এমন রূপ দেখাই যায় না। তবু বলতে বাধ্য হচ্ছি, এই রূপের আগুন যত শীঘ্র সম্ভব গ্রিকদের হাতে তুলে দেওয়া উচিত। না হলে আমাদের বা আমাদের সন্তান সন্ততিদের পক্ষে এর ফল আরও বিষময় হয়ে উঠবে। রাজা প্রিয়াম, অন্তত সমস্ত ট্রয়বাসীর মঙ্গলের জন্যেও আপনার এ কাজ করা উচিত। বৃদ্ধের মন্তব্য শুনে রাজা প্রিয়াম ক্ষণিক নীরব হয়ে রইলেন। তারপর তিনি হেলেনকে কাছে ডাকলেন। দীর্ঘকাল ব্যাপী এই যুদ্ধের মূল কারণ হেলেন হলেও হেলেনকে তিনি দোষী ভাবতেন না। তিনি প্রবীণ এবং জ্ঞান বৃদ্ধ। তিনি দেবতারীদেরই দোষারোপ করতেন। তিনি বুঝেছিলেন দেবতারাই গ্রিক এবং ট্রোজানদের মধ্যে যুদ্ধ বাঁধিয়েছেন। হেলেন তার উপলক্ষ মাত্র। কাছে বসিয়ে তিনি স্নেহপূর্ণ স্বরে হেলেনের সঙ্গে অনেক কথা বললেন। বৃদ্ধ হয়েছিলেন বলে তিনি গ্রিকদের ঠিক চিনতেন না। গ্রিক বীরদেরকে হেলেনই চিনিয়ে দিতেন, কে অ্যাগামেমনন, কে ওডিসিয়াস। বৃদ্ধ নেস্টের মহাবলী অ্যাজাক্স এবং আরও অনেক গ্রিকদের একে একে চিনিয়ে দিলেন। ইতিমধ্যে হেক্টর প্রেরিত প্রহরী এসে রাজা প্রিয়ামের সামনে দাঁড়ালো। তাকে দেখে প্রিয়াম জিজ্ঞাসা করলেন, কি চাও প্রহরী? যুবরাজ হেক্টর আপনাকে রণস্থলে যাবার জন্য অনুরোধ জানিয়েছেন। আমি বৃদ্ধ মানুষ, আমাকে কেন? সে কথা স্বয়ং যুবরাজই বলবেন। তবে প্রত্যেককেই আপনার জন্য অধীর প্রত্যাশা নিয়ে অপেক্ষা করছেন, কারণ আপনার ভবিষ্যৎ কর্মপ্রণালীর উপরেই বহু লোকের ভাগ্য নির্ভর করছে। রণস্থলে পৌঁছে তিনি সব কিছু অবগত হলেন। মনে মনে বড়ই শঙ্কিত হয়ে পড়লেন। নিজের সন্তান প্যারিসের কারণে তাকে বেশ চঞ্চল এবং দুশ্চিন্তাগ্রস্ত দেখালো। তবু তিনি দুটি দেশের স্বার্থেই এবং দীর্ঘকালের যুদ্ধবিরতির আশায় সকলের প্রস্তাব মেনে নিলেন এবং শান্তির জন্য শপথ নিয়ে নিজের ঘরে গিয়ে বসলেন। আর যুদ্ধ দেখার ইচ্ছা তখন তার ছিল না, কারণ মেনেলাসের সঙ্গে প্যারিসের দ্বৈতযুদ্ধ দেখার মতো মনের জোর তিনি হারিয়ে ফেলেছিলেন। তিনি ফিরে গেলেন রাজপ্রাসাদে নিজের কক্ষে। রাজা প্রিয়াম প্রাসাদে ফিরে যাওয়ার পর গ্রিকদের পক্ষে অ্যাগামেমনন এবং ট্রোজানদের পক্ষে হেক্টর রণক্ষেত্রের মাপ ঠিকমতো মেপে নিলেন। তারপর তারা একটি শিরস্ত্রাণের মধ্যে দুটি ভিন্ন রঙের ছোট ছোট প্রস্তর খণ্ড রাখলেন, একটি মেনেলাসের জন্য, একটি প্যারিসের জন্য। শিরস্ত্রাণটি খুব জোরে জোরে নাড়ানো হবে। যার প্রথম প্রস্তরখণ্ড বেরিয়ে আসবে সেই প্রথম আঘাত করার অধিকার পাবে।
শেষ পর্যন্ত প্যারিসের ভাগ্যে প্রথম আঘাতের সুযোগ এলো। অধীর প্রত্যাশা নিয়ে সমবেত সৈনিকরা এতক্ষণ রণক্ষেত্র ঘিরে দাঁড়িয়েছিল। এর মধ্যে উভয় পক্ষের বহু সৈন্যই প্রার্থনা জানাচ্ছিল। তাদের কাছে তখন বিশেষ কোনো একজনের জেতার প্রশ্ন ছিল না। তারা চাইছিল যে কোনো একজন জিতুক। জয় পরাজয়ের মীমাংসা হওয়া মানেই যুদ্ধ থেমে যাওয়া, আর যুদ্ধ থামা মানেই শান্তি ফিরে আসা। দীর্ঘদিন পর ঘিরে প্রেয়ার জন্য মধুর স্বপ্নই তাদের উল্লসিত করছিল। প্যারিস জয়ী হবার সঙ্গে সঙ্গে সৈন্যরা নিজেদের স্থানে বসে পড়ল। অপেক্ষা করে রইল কতক্ষণে প্যারিস রণস্থলে আসেন। অবশ্য তাদের বেশিক্ষণ দেরি করতে হলো না। অল্পক্ষণের মধ্যেই প্যারিস এলেন। অনিন্দকান্তি প্যারিসকে তখন দেখাচ্ছিল বেশ বড় যোদ্ধার মতো। জানু পর্যন্ত পা দুটিকে তিনি মুড়ে দিয়েছিলেন রূপোর পদাবরণ দিয়ে। ব্রোঞ্জের উপর রূপোর নকশা করা বিরাট বর্মে আবৃত করেছিলেন নিজের দেহটিকে। কোমরে ঝুলছিল বিশাল তরবারি, এক হাতে ব্রোঞ্জের ঢাল, অন্য হাতে দ্বিমুখী বর্ষা। মাথায় ছিল ঘোড়ার লেজের কাজ করা সুন্দর শিরস্ত্রাণ। অপর প্রতিদ্বন্দ্বী গ্রিক বীর মেনেলাসও নিজেকে সাজিয়েছেন যথাযোগ্য সাজে। দুই বীর যোদ্ধাকে পরস্পরের মুখোমুখি হতে দেখে সব সৈনিকরাই মনে মনে সামান্য শঙ্কিত হয়ে উঠল। সবারই মন দুরু দুরু শব্দে কাঁপতে থাকল। সম্মুখ সমরে কে জয়ী হবে, এটাই তাদের সামনে বড় প্রশ্ন হয়ে উঠেছিল। তবে একটি আশার আলো সবার সামনে উজ্জ্বল হয়ে উঠেছিল। যুদ্ধে যেই জিতুক না কেন, কষ্টকর আর প্রাণহানিকর এ যুদ্ধ এবার থামবে। নিয়ম অনুসারে প্যারিসই প্রথম তার বর্ষা তুলে নিলেন। তারপর অব্যর্থ লক্ষ্যে সেটিকে নিক্ষেপ করলেন মেনেলাসের উদ্দেশ্যে। কিন্তু প্যারিসের নিক্ষিপ্ত বর্ষা মেনেলাসকে আঘাত করতে পারল না। মেনেলাস ঠিক সময় তার ঢালটি এগিয়ে দিলেন। বর্ষার তীক্ষ্ণ মুখটি ঈষৎ বেঁকে গিয়ে পড়ে গেল মাটিতে। এরপরই মেনেলাসের পালা। তিনি তার হস্তধৃত বর্ষাটি তুলে সুরপতি জিউসের উদ্দেশ্যে প্রার্থনা জানালেন। তার জীবনের পরম শত্রুকে তিনি যেন একটি আঘাতেই ধরাশায়ী করতে পারেন। প্রার্থনা শেষ করেই প্রবল বিক্রমে তিনি ছুঁড়লেন তার বর্ষাটি। অতি তীক্ষ্ণ এবং ধারালো অস্ত্রটি সজোরে নিক্ষিপ্ত হয়েছিল। সময় মতো প্যারিসও তার ঢালটি এগিয়ে দিয়েছিলেন, কিন্তু বর্ষাটি এত জোরে নিক্ষিপ্ত হয়েছিল যে প্যারিস ঢালের আড়ালে নিজের দেহ বাঁচাতে সক্ষম হলেও বর্ষার মুখ ঢালটিকে সম্পূর্ণ বিদ্ধ করে দিয়েছিল। মুহূর্তের ব্যবধানে নিজের দেহ সরিয়ে নিতে না পারলেই প্যারিসের পক্ষে প্রচণ্ড আঘাত থেকে নিজেকে রক্ষা করা সম্ভব হতো না। দ্বিতীয়বার প্যারিসকে আঘাত করার সমস্ত সুযোগ না দিয়ে নিমেষে চোখের সামনে মেনেলাস টেনে নিলেন তাঁর রূপোর তৈরি ঝকমকে তলোয়ারটি। সশব্দে দেহের সমস্ত শক্তি প্রয়োগ করে তিনি আঘাত করলেন প্যারিসের মাথায়। কিন্তু প্যারিসের ছিল সুদৃঢ় শিরস্ত্রাণ। মেনেলাসের আঘাত যত প্রবল হয়েছিল ঠিক ততখানি প্রবল প্রত্যাঘাতে তরবারিটি 3-4 টুকরোয় খান খান হয়ে গেল। হায় হায় করে উঠলেন গ্রিক সৈন্যেরা। হতাশায় আফসোসের ধ্বনি বেরিয়ে এলো মেনেলাসের মুখ থেকে। কারণ এত বড় সুযোগ নষ্ট হওয়া একজন যোদ্ধার পক্ষে বেশ হতাশাব্যঞ্জক। জিউসের উদ্দেশ্যে দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে তিনি বললেন, পরম পিতা জিউস, তুমি সত্যি সকল দেবতার মধ্যে নিষ্ঠুর। এই মুহূর্তে তোমার আশীর্বাদ পেলেও আমি আমার চিরশত্রুকে চিরদিনের মতো বিনাশ করতে পারতাম। মেনেলাসের প্রবল আঘাতে প্যারিসের মাথাটি টুকরো টুকরো হয়ে যেতে পারত, কিন্তু অতি শক্ত শিরস্ত্রাণ তার মাথা বাঁচালেও সেই আঘাতে চোখে অন্ধকার দেখছিলেন প্যারিস। তার উঠে দাঁড়ানোর ক্ষমতাও প্রায় বিলুপ্ত হয়েছিল। ওদিকে মেনেলাসও চুপ করে দাঁড়িয়ে রইলেন না। তিনি কেবল বড় যোদ্ধাই ছিলেন না, রণক্ষেত্রে ছিলেন অত্যন্ত তৎপর। মুহূর্তের মধ্যে তিনি ভূপতিত প্যারিসের কাছে গিয়ে তার শিরস্ত্রাণ ধরে টানতে টানতে নিয়ে চললেন গ্রিক শিবিরের দিকে। কোনো রকমে একবার যদি তিনি প্যারিসকে গ্রিক বাহিনীর অভ্যন্তরে নিয়ে যেতে পারতেন, তাহলে প্যারিসের অন্তিমকাল তখনই ঘোষিত হয়ে যেতে পারত। কিন্তু তা সম্ভব হলো না। দেবী অ্যাফ্রোদিতে ছিলেন প্যারিসের শুভাকাঙ্ক্ষিনী।
অন্তরাল থেকে তিনি দ্বৈত যুদ্ধের সবকিছুই লক্ষ্য করেছিলেন। প্যারিসের মৃত্যু তার কাম্য ছিল না, কারণ প্যারিস ছিল তার ভক্ত। বিপদে ভক্তকে বাঁচানোই তো কর্তব্য। তাছাড়া প্যারিসের আয়ুও তখন শেষ হয়নি। সহসাই তিনি প্যারিসের চারিদিকে ঘন কুয়াশা তৈরি করে দিলেন। এত গভীর সেই কুয়াশা জাল যে তাকে আর কেউ দেখতেই পেল না। প্যারিসও এই সুযোগ হাতছাড়া করলেন না। প্রবল প্রতিদ্বন্দ্বী মেনেলাসের হাত থেকে ছিটকে বেরিয়ে গেলেন। তারপর সেই কুয়াশার মধ্যেই সবার অলক্ষ্যে দ্রুত পালিয়ে গিয়ে সোজা চলে গেলেন নিজের শয়ন কক্ষে। কুয়াশা সরে গেলে মেনেলাস যখন প্যারিসের খোঁজ করছেন, ততক্ষণে প্যারিস নিজের বিছানায় গা এলিয়ে বিশ্রাম করছেন আর মনে মনে ভাবছেন মেনেলাসের বাহুতে লিক্কায়িত অসীম শক্তির কথা। যুদ্ধক্ষেত্রে আর যখন কোথাও প্যারিসকে খুঁজে পাওয়া গেল না, তখন অ্যাগামেমনন এগিয়ে এলেন রণভূমির ঠিক মধ্যস্থলে। চিৎকার করে তিনি সবার উদ্দেশ্যে বললেন, উপস্থিত সকল প্রত্যক্ষদর্শী, প্যারিস রণে ভঙ্গ দিয়ে যে পলায়ন করেছে তা আপনারা সকলেই দেখলেন। সর্বসমক্ষে এটাই প্রমাণিত হলো যে দৈত্য যুদ্ধে মেনেলাসই জয়ী হয়েছেন। এখন যুদ্ধবিরতির সবকিছুই নির্ভর করছে ট্রোজান সৈন্যদের কার্যকলাপের উপর। শর্ত অনুযায়ী তাঁরা যদি আমাদের হারানো সব সম্পত্তি সমেত হেলেনকে মুক্তি দেন, তাহলেই যুদ্ধের শেষ এখানে। রাজা অ্যাগামেমনন ঠিক কথাই বলেছিলেন। তার কথাগুলি ছিল অতি যুক্তিপূর্ণ। সমস্ত গ্রিক বাহিনী সোল্লাসে হর্ষধ্বনি করে রাজাকে সমর্থন করল।